আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির যে পদ অলংকারিক, কিন্তু তারপরেও এই পদটি সম্মান এবং মর্যাদার দিক থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং পদবি। রাষ্ট্রপতি যে বাড়িতে থাকেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাড়ি, মর্যাদাপূর্ণ বাড়ি, এবং রাষ্ট্রপতির যে পদ এবং চেয়ারটি, এখান থেকেই আসলে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। রাষ্ট্রের যে এক্সিকিউটিভ ক্ষমতা এটি প্রধানমন্ত্রীর হাতে, এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যদিও রাষ্ট্রপতি কোনো কিছু করতে পারেন না, কিন্তু কাগজে কলমে দেখানো হয় রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে, অনুমতি ক্রমে এই কাজটি করা হলো। তো সেই রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিন, যার ডাকনাম চুপ্পু, তিনি যখন নিয়োগ লাভ করলেন তখন প্রচুর সমালোচনা হয়েছিল, আওয়ামী লীগের মধ্যে সমালোচনা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা যেটা চেয়েছিলেন, অবস্থার দৃষ্টি মনে হয় যে তিনি চেয়েছিলেন খুবই অনুগত, বিশ্বস্ত এবং তার কথার বাইরে যাবে না এরকম কাউকে রাষ্ট্রপতি তিনি বানাবেন। এবং সেই দিক থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে যোগ্যতা, নিঃসন্দেহে দলের প্রতি আনুগত্যের দিক থেকে, শেখ হাসিনার প্রতি আনুগত্যের দিক থেকে কোনো অংশে কম ছিল না। কেউ কেউ আবার বলার চেষ্টা করছিলেন যে তিনি যেহেতু ইসলামী ব্যাংকের বোর্ড অব গভর্নর্সে ছিলেন এবং এস আলম সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন, এবং এস আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছোট বোন শেখ রেহানা, তার যে সম্পর্কের বিষয়টি এটা এখন ওপেন সিক্রেট। এবং আমরা যারা খুব উঁচু ধারণা পোষণ করতাম শেখ পরিবার সম্পর্কে, বিশেষ করে বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে, সত্য মিথ্যা আল্লাহ মাফ করুক, কিন্তু এখন তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কমিশন গ্রহণ করা, এগুলো নিয়ে যে সকল তথ্য আসছে, পত্রপত্রিকা আসছে, যারা ধরা পড়েছেন তারা বলছেন, তারপরে বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা যেভাবে আসছে, তাতে এই পরিবার সম্পর্কে যারা খুব উচ্চ ধারণা পোষণ করতেন তারা সত্যিকার অর্থে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। তো শেখ হাসিনার অলওয়েজ সফর সঙ্গী হিসাবে, ছায়া সঙ্গী হিসাবে শেখ রেহানা ঘোরাফেরা করতেন। তিনি কথা বলতেন খুব কম, অল্প কথা আমরা শুনেছি, চুপচাপ থাকতেন, এবং দেখে মনে হতো যে দুনিয়ার একেবারে নিরাসক্ত একজন মানুষ। পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা কোনো কিছুর মধ্যেই তার বৈষয়িক আকর্ষণ ছিল না, মনে হতো যে বৈরাগ্য। তো তার এই যে বৈরাগ্য, এর বিপরীতে তার যে নিয়োগগুলো বা তার সাথে যাদের সম্পর্ক, তাদেরকে নিয়ে যে সকল কথাবার্তা হতো সেগুলো খুবই আপত্তিকর। যেমন তার দেবর তারেক সিদ্দিকী, মেজর জেনারেল তারেক সিদ্দিকী নিয়ে কি কথা না হচ্ছে অনেক দিন যাবৎ, কিন্তু তারেক সিদ্দিকী শেখ হাসিনার কাছাকাছি ছিলেন মূলত শেখ রেহানার পরিচয়ের কারণে। এরপরে শেখ রেহানার ছেলে ববি, তারপরে টিউলিপ, তো এদের দুজনকে নিয়েও মানুষ খুব ইতিবাচক চিন্তা করত। টিউলিপ ইংল্যান্ডের মতো জায়গাতে এখন প্রতিমন্ত্রী আছেন, একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তো সবাই ইতিবাচক ধারণা পোষণ করছে। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম যেখানে বললো যে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তারা $5 বিলিয়ন কমিশন নিয়েছেন। $5 বিলিয়ন মানে 60,000 কোটি টাকা। তো এই জিনিসগুলো যখন আসছে তখন মানুষ লাজবাব হয়ে গিয়েছে। যখন সালমান সাহেব কি বলছেন, অন্যান্য পলক কি বলছেন, এই কথাগুলো যখন তারা কি বলছেন আমরা এখনো জানি না, কিন্তু পেপার পত্রিকায় যেভাবে আসছে তাতে সর্বনাশ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের এই শেখ পরিবারের রাজনীতি। তো সেই শেখ পরিবারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শেখ রেহানা, যার সম্পর্কে মানুষ কানাঘুষা করতো, সাহস করে কিছু বলতো না, কিন্তু বেশিরভাগ মানুষই ইতিবাচক ধারণা পোষণ করতেন। তো বলা হতো যে এস আলমের সঙ্গে এবং তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, এবং এস আলমের যা কিছু সবকিছুই মূলত শেখ রেহানার আশীর্বাদে হচ্ছে। তো সেই এস আলমের যে একজন কর্মকর্তা, তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন তখন সবাই বললেন সুবহানাল্লাহ, শেখ রেহানার কত ক্ষমতা যে তার ইঙ্গিতে এস আলমের একজন কর্মকর্তা দেশের রাষ্ট্রপতি হয়ে যান। তো যাই হোক, সেই রাষ্ট্রপতি যখন হলেন তার শূন্যতা, সেই শূন্যতা ডেপুটি স্পিকার নেই, স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। আর সংবিধান বলতে এখন যা আছে সেটা ভায়োলেশন হয়েছে, এবং যারা এই সংবিধান যদি মানেন তাহলে এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে, এতে কোনো সন্দেহ নেই।
যদি আপনি সংবিধান মানেন। এর কারণ হলো আন্দোলন, ক্ষমতা গ্রহণ যা কিছু কোনোটাই সংবিধান মেনে হয়নি। আর এই সংবিধানের বাইরে যা কিছু হয়েছে এর জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডের যে বিধানটি, এটি যদি আবার সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে আগামীতে এটি রাষ্ট্রপতিকে কোনো অধ্যাদেশ দেওয়া হবে না। আগামীতে যে সরকার আসবে তাকে আওয়ামী লীগের মতো ব্রুট মেজরিটি থাকতে হবে, 3/4 তাকে যদি সেই না থাকে, মানে মেজরিটি না থাকে, তাহলে ওই সংবিধান আর পরিবর্তন করা যাবে না। দেখা গেল বিএনপি আসছে, জামাত আসছে, অন্যান্য দল আসছে, এমনকি আওয়ামী লীগও আসছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা মানে 4/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি। ফলে এই সংবিধানটা আর পরিবর্তন করা সম্ভব হবে না। ফলে এই যে টোটাল প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত, এই সরকারের সাথে যারা জড়িত আন্দোলনকারী, সবাই কিন্তু এই সংবিধানের রোষানলে পড়বেন। আর সেই রোষানলে পড়বেন বলে সরকারের যারা শুভার্থী তারা অনেকেই দেশে এবং দেশের বাইরে বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম এবং প্রধান কাজ হলো সংবিধানকে স্থগিত করা, তারপর সংবিধান বাতিল করা, সংবিধান রিরাইট করা, জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তাকে বহিষ্কার করা এবং সেখানে ডক্টর ইউনূস বিপ্লবী সরকারের প্রধান হিসেবে কর্তৃত্ব নেওয়া। এর কারণ হলো সংবিধান যদি আপনি মান্য করতে যান, আপনি তো মান্য করতে পারেননি, আর এই সংবিধান অনুযায়ী যা কিছু করেছেন এমনি আপনি আপনার জীবনের ঝুঁকিতে পড়ে গিয়েছেন। কাজেই যখন আপনি ঝুঁকিতে আছেন তো আপনাকে শতভাগ ঝুঁকি নেওয়াই বেটার। আপনি পুরো আন্দোলনের নেতা হয়ে যান, আপনি আপনার মতো করে সব কিছু চালান। এইভাবে কিন্তু নানাজনে নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ প্রয়োগ করছে। এবং যখন এই চাপগুলো এখানে আসছে, একইভাবে কিন্তু সেই চাপ পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছে, সেই চাপ সেনা হেডকোয়ার্টারে যাচ্ছে, বিজিবি হেডকোয়ার্টারে যাচ্ছে, সীমান্তে যাচ্ছে, এবং এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এবং সবচেয়ে এই চাপগুলো আবার ধূমায়িত হয়ে একেবারে অ্যাটম আকারে এটি বঙ্গভবনে যাচ্ছে। এবং সেখানে জনাব শাহাবুদ্দিন চুপ্পু এই কথাগুলো যখন শুনছেন বা এই জিনিসগুলো পরিণতি যেগুলো তিনি ভোগ করছেন, এগুলো নিয়ে সঙ্গত কারণে তার ঘুম হারাম হয়ে গিয়েছে। এবং এরই মধ্যে আবার তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে, তারপরে তার রেসিডেন্সি নিয়ে, বিদেশে তার বিনিয়োগ নিয়ে নানা রকম ছবি কথাবার্তা সামাজিক মাধ্যমে আসছে। এবং এরই মধ্যে দেখা গেল যে অলনে ছাড়েন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। তো রাষ্ট্রপতির সঙ্গে তার যে দেখা, সেই দেখাটা সবাই বলছে যে এটা মানে বঙ্গভবনের পক্ষ থেকে বা সেনা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এটা একটা গতানুগতিক সৌজন্য সাক্ষাৎ। কিন্তু সবাই অলক্ষ্যে নানা রকম কথা বলার চেষ্টা করছে। কেউ বলছে চুপ্পু সাহেবকে চলে যেতে হবে, তাকে পদত্যাগের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু আমি এই কোনো দিকে না গিয়ে যেটি দেখলাম সেটি হলো যে ছবিটি এসছে পত্রপত্রিকাতে, সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি খুব গম্ভীর হয়ে বিষণ্ণ অবস্থাতে একেবারে অনেকটা মরমর পাথরের মূর্তির মতো তিনি ছবি তুলেছেন ক্যামেরার দিকে তাকিয়ে। অন্যদিকে মিস্টার চুপ্পু যে রাষ্ট্রপতি, তিনি অনেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হয়ে বসেছেন এবং তিনি ক্যামেরার দিকে সোজা না থেকে অ্যাঙ্গেলের দিকে তাকিয়ে নন ফর্মাল ওয়েতে একটি মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করেছেন। এই হাসিটি বিষণ্ণতা নয়, এই হাসি খুবই ইঙ্গিতপূর্ণ, মোনালিসার হাসির মতো, খুবই ইঙ্গিতপূর্ণ হাসি। এবং সেই হাসির কারণে আমার কাছে মনে হলো যে আসলে আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, তিনি কি চিন্তা করছেন, তিনি কি ভাবছেন। এর কারণ হলো এখনো পর্যন্ত যদি সংবিধানকে আমরা মানি, তাহলে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব তার হাতে। তিনি এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে পারেন, তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন, তিনি মার্শাল ল দিতে পারেন, তিনি সেনাপ্রধানকে বরখাস্ত করতে পারেন, কি না করতে পারেন, সব ক্ষমতা তার মধ্যে। তো সেক্ষেত্রে যেটি তার সেই হাসিটি, এই হাসিটির মর্ম উদ্ধার করা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ফরজে আইন। তার এই হাসিটির মর্ম উদ্ধার করা সেনাপ্রধানের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো যে জনাব চুপ্পুকে আপনি যত
চুপচাপ মনে করেন, তিনি আসলে তত চুপচাপের মানুষ নন। তিনি জেলখাটা মানুষ, সাহসী মানুষ, রাজনীতি করা মানুষ। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিদ্রোহ করেছিলেন এবং 15ই আগস্টের পরে এই কারণে তিনি জেলে গিয়েছিলেন। তো সেই মানুষটি সেখানে বসে বসে তিনি অন্য আওয়ামী লীগ নেতাদের মতো সারাদিন ডাবের রস খাবেন, ডাবের শরবত খাবেন, ডাবের পানি খাবেন, তারপরে শেষে আইসক্রিম খাবেন, ললিপপ খাবেন। আই ডু নট থিঙ্ক সো। 2 নম্বর হলো যে তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তো ডিস্ট্রিক্ট জাজ থাকা কিন্তু নীরব থাকার, যারা নীরব থাকতে পারেন, কথা না বলে, কম কথা বলে থাকতে পারেন, তাদের মধ্যে এই ডিস্ট্রিক্ট জাজ যারা ছিলেন তারা কিন্তু এই জিনিসটা বাই বর্ন তারা পেয়েছেন এবং এটা প্র্যাকটিস নীরব থাকার। তো তিনি এই রাষ্ট্রপতি হওয়ার পরে খুব কম কথা বলেছেন এবং একবারই শুধুমাত্র পাবনাতে গিয়ে একটু বেশি কথা বলেছেন। এছাড়া পুরো সময়টিতে তিনি নীরব থেকেছেন। এই তার এই নীরব থাকা। 3 নম্বর হলো যে তিনি দুর্নীতি দমন কমিশনার তদন্ত ছিলেন, সবচেয়ে চেয়ারম্যানের চেয়ে গুরুত্বপূর্ণ পদ এটি। এবং পুরো আওয়ামী লীগের জমানাতে তিনি 2 হাতে খেলেছেন। বাংলাদেশের যত দুর্নীতিবাজ, কার শরীরে কতটা পশম আছে, কার কতটুক ওজন আছে, কে কতটা লাভ হতে পারে, কে কতটা সৎ, এই পুরো জিনিসটি তিনি দেখেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে। তারপর তিনি দেখেছেন তার যে বিচার শক্তি, সেই মেধাযোগ্যতা দিয়ে, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, যোগ্যতা, সাহস, সবগুলো মিলিয়ে। এবং সেখান থেকে তিনি গণভবনে আশীর্বাদ নিয়ে বঙ্গভবনে ঢুকেছেন। তো অনেকগুলো যোগ্যতা, গণভবনের আশীর্বাদ নিয়ে বঙ্গভবনে ঢোকাটা এত সোজা জিনিস নয়। তো তাকে যদি কেউ খুব একেবারে খালি চুপ্পু বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আই ডু নট থিঙ্ক সো তিনি সেই তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে নন। নিঃসন্দেহে তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট।